নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি এসএলএসটি হিস্ট্রি ক্লাস 11-12 আগামী আমাদের 14ই সেপ্টেম্বর 2025 এক্সাম রয়েছে এসএলএসটি 11-12। যেমনটা আমরা কমন দিয়ে এসেছি, তোমাদের কমনের রেকর্ড করেছে যেটা 9-10 হিস্ট্রি ক্লাসে, ঠিক সেই রকমভাবেই আমাদের 11-12 হিস্ট্রি ক্লাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে দেখে নেব। আগের যে ক্লাসগুলো রয়েছে 9-10 জন্য, সেগুলো কিন্তু তোমরা সকলে অবশ্যই দেখে নেবে, কারণ ওখান থেকেও প্রশ্ন কিন্তু আমাদের আসবে। এবং যে পেপারটা হয়েছে 9-10 সেই প্রশ্নগুলো তোমরা দেখবে, তার ক্লাসও কিন্তু করানো রয়েছে চ্যানেলে। সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত ক্লাসের লিঙ্ক আমরা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে। তো সকলে একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ আগামী যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরের তারিখে, আমাদের কিন্তু 16 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে শুরু। তো অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর জন্য কিন্তু দ্য বেস্ট ক্লাস কিন্তু হতে যাচ্ছে এখানে। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন এখানে রয়েছে, 1527 সালে বাবর এবং রানা সঙ্গের মধ্যে নিচে কোন যুদ্ধটি হয়েছে? এখানে হয়েছিল কোন যুদ্ধ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল আমরা জানি, 1527 হয়েছিল। এটা বাবরের সাথে হয়েছিল রানা সঙ্গের মধ্যে, এবং এখানে কিন্তু বাবর এবং রাজপুত শাসক রানা সংগ্রামের মধ্যে এটি হয়েছিল। এই যুদ্ধে বাবর কিন্তু জয়লাভ করেছিলেন। এর ফলে ভারতের মুঘল শাসনের ভিত্তি আরও দৃঢ় হয়ে গিয়েছিল। এই যুদ্ধে বাবরের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে ধরা হয়েছিল, কারণ এটি রাজপুত শক্তির উত্থানকে প্রতিহত করেছিল। পরের প্রশ্ন আছে, 1857 সালের মে মাসে ভারতের কোন সেনানিবাস থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের যে সিপাহী বিদ্রোহ, যেটা কিন্তু শুরু হচ্ছে মিরাট থেকে। কোথা থেকে শুরু হচ্ছে? মিরাটে। তার কারণ 1857 সালের 10ই মে এই মিরাট থেকে কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। ঠিক আছে, তারিখটা দেখে রাখবে, 10ই মে 1857। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1857 সালের 10ই মে মিরাটের সিপাহীরা যে বিদ্রোহের সূচনা করেছিলেন, এবং এখান থেকে কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা হচ্ছে। এই বিদ্রোহের মূল কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু এবং শুয়োরের চর্বি মিশানো থাকতো, যেটা হিন্দু এবং মুসলিমরা এই সিপাহী বিদ্রোহের যে ধর্মীয় অনুভূতিতে তাদের কিন্তু আঘাত এনেছিল। এই কারণেই কিন্তু এখানকার যে সিপাহীরা ছিল তারা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে, এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বড় আন্দোলনে কিন্তু এটা পরিচিত লাভ করে। এবং এই 1857 সালের যে মহাবিদ্রোহ, যার সূত্রপাত 10ই মে মিরাট থেকে কিন্তু হয়ে যাচ্ছে। আর এর মূল কারণ তোমরা সেটা দেখেই নিলে। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়কে সতীদাহ প্রথা আইন যেটা রয়েছে সেটা বিলুপ্তি করতে সাহায্য করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে এখানে রাজা রামমোহন রায়কে কিন্তু এই সতীদাহ প্রথা যেটা রয়েছে সেটা বিলুপ্তি করার জন্য সাহায্য করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। গভর্নর জেনারেল ছিলেন সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি কিন্তু এই সতীদাহ প্রথাকে বিলুপ্ত করার জন্য রাজা রামমোহন রায়কে সহায়তা করেছিলেন। এখানে আমাদের দেখে নিতে হবে এটা কত সালে হয়েছিল। যেটা 1829। আমরা এখান থেকে দেখে নেব যে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল থাকাকালীন রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কারের আন্দোলনের ফলস্বরূপ সতীদাহ প্রথা আইনকে এখানে নিষিদ্ধ করেছিলেন। এই প্রথা বন্ধ করতে রাজা রামমোহন রায়ের ভূমিকা অগ্রগণ্য ছিল। রাজা রামমোহন রায় এখানে কিন্তু অনেকগুলো পত্রিকা প্রকাশ করেছিলেন, যার মধ্যে রয়েছে সম্বাদ কৌমুদি এবং মিরাত উল আকবর। অবশ্যই এগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতের মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবরের আসল নাম কি? তো বাবরের যে আসল নাম সেটা কি রয়েছে? অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ আমরা দেখেছিলাম যে আগে 9-10 ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এক্সামে কি, যে তানসেনের আসল নাম কি, যেটা কিন্তু রামতনু পান্ডে। তো এখানে কিন্তু বাবরেরও আসল নাম জিজ্ঞাসা করা হতে পারে, যেটা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের আসল নাম এখানে একটু দেখে নেব যে বাবরের পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার আত্মজীবনী তুজুক-ই বাবরি বা বাবরনামা, যেটা তুর্কি ভাষায় রচনা করেছিলেন। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, 1924 সালে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তো সভাপতি কে ছিলেন? আমরা জানি যে মহাত্মা গান্ধী। তিনি কিন্তু একবারই প্রথম এবং শেষবারের জন্য এই জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, যেটা সাল 2024-এর সাল 1924-এর বেলগাঁও অধিবেশন। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে সালটা 1924। ঠিক আছে, 1924-এর বেলগাঁও অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। পরের এখানে আমরা দেখে নেব যে
জাতীয় কংগ্রেস থেকে তোমাদের কিন্তু ডিটেল ক্লাস দেওয়া রয়েছে। আবারও বলছি, সামনে যারা এক্সাম দিতে যাচ্ছ তোমাদের 3 থেকে 4-5 নাম্বার কিন্তু চলে আসবে। আর একটা মাত্র আমাদের ক্লাস দেওয়া হচ্ছে, সার্চ করে নেবে একটু ইউটিউবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অথবা তোমরা সব থেকে ভালো হবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওখানে তোমাদের ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো রয়েছে হিস্ট্রি থেকে, সেগুলো শেয়ার করে দেওয়া হবে, যাতে ওখান থেকেই প্রশ্ন তোমাদের চলে আসবে ডাইরেক্ট। যে কটা ক্লাস দিয়েছি ওর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না সেই টপিকে, ঠিক আছে? এখান থেকে আমরা দেখে নেব ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাসে 1924 সালের বেলগাঁও অধিবেশনটি ছিল একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। এবং তোমাদের বলে রাখি, আমাদের হিস্ট্রি একটা পিডিএফ রয়েছে, সেই পিডিএফ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন চলে এসেছে। তোমাদের একটু পরে পিডিএফটা দেখিয়েও দেবো, নয়তো এখনই দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যার পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু হচ্ছে। তার আগে তোমরা এটি নেওয়ার জন্য যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করবে, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু হচ্ছে। এরকমভাবে আমাদের দেওয়া রয়েছে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস। আর তোমাদের এটাও বলে রাখি, এখান থেকে 9-10-এ কিন্তু প্রচুর প্রশ্ন কমন চলে এসছে, যার ডেমো তোমরা কিন্তু অলরেডি আমাদের তার প্রমাণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছি কিছুটা। তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে আগামী দিনে 14ই সেপ্টেম্বর যে এক্সামটা হতে যাচ্ছে আমাদের এসএলএসটি 11-12-এর, সেখানে কিন্তু প্রচুর মাত্রায় প্রশ্ন এখান থেকে আমরা কমন পেতে যাচ্ছি। অবশ্যই যারা যারা এক্সাম দেবে সেটা কিন্তু সকলে পিডিএফটা সংগ্রহ করে নেবে। 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি, তার সাথে ওয়ার্ল্ড আমাদের হিস্ট্রিটা কমপ্লিট কিছুটা রয়েছে। তো সেই যেটুকু রয়েছে সেখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন অলরেডি চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হরপ্পা সভ্যতার বিভিন্ন যে আমাদের সাইটগুলো রয়েছে এবং সেটা কোন নদীর তীরে এবং কোথায় অবস্থান করছে সেগুলো তোমরা দেখে নাও। এই যে কালীগঙ্গার অলরেডি এটা চলে এসেছে, যেটা রাজস্থানে ঘরঘরা নদীর তীরে অবস্থান করছে, এটাও কিন্তু অলরেডি চলে এসেছে। তো প্রতিটা প্রশ্ন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখে নেবে যেখানে প্রাচীন রয়েছে, মধ্য রয়েছে, আধুনিক রয়েছে, টোটাল কমপ্লিট কিন্তু দেওয়া রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে যে প্রশ্নগুলো এসেছে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সামনেই আমাদের দেখে দেখে ফেললাম, এটা যেটা হচ্ছে ধর্মপাল, তিনি কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটাও চলে এসেছে অলরেডি। তো এইভাবে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে এখানে, যেগুলো কিন্তু অলরেডি আমাদের এক্সামে চলে এসেছে। টোটাল পিডিএফটা নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করবে। আর তোমাদের বলে রাখি, এটা হচ্ছে হিস্ট্রি, টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা কিন্তু এখানে কভার করা রয়েছে এবং ওয়ার্ল্ডও দেওয়া রয়েছে এসএলএসটির জন্য। আর যারা সামনে ডব্লিউপি, কেপি কনস্টেবল বা এসএসসি বা রেলওয়ের যে সমস্ত এক্সামগুলো দেবে, তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে ইতিহাস, তাহলে কিন্তু এটা একদম কম্প্যাক্ট ওয়েতে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সাজানো গোছানো, যেটা কিন্তু ইতিহাসের কমপ্লিট কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তোমরা একবার পিডিএফটা নিয়ে নিলে তোমাদের ইতিহাসের জন্য আর কোনো জায়গায় তোমাদের কোনো কিছু দেখার প্রয়োজন নেই। এটাই একদম কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ঠিক আছে? এর বাইরে কোনো এক্সামে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না। তো এখানে বিশ্ব ইতিহাসও দেওয়া রয়েছে কিছু, যেটা এসএলএসটির জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর যারা অন্যান্য এক্সাম দিচ্ছ তারা কিন্তু এই বিশ্ব ইতিহাসটা স্কিপ করে দেবে, ঠিক আছে? শেষের দিকে কিছু ওয়ান শটে তোমাদের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে প্রশ্ন অলরেডি চলে এসেছে এবং এটা কিন্তু তোমাদের একটা রিভিশনের জন্য ভালো মাত্রায় হেল্প হয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু আর বেশি দেরি করবে না, কারণ আজকেই তোমাদের কিন্তু প্রায় 9 তারিখ হয়ে গেল, 14 তারিখে এক্সাম রয়েছে। বেশি টাইম নেই, 80টা পেজ রয়েছে, ফটাফট নিয়ে পড়তে থাকো। এখান থেকে কিন্তু ম্যাক্সিমামটা তোমাদের চলে আসবে। এখানে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পাবে। এই সমস্ত অন্যান্য পিডিএফের মধ্যে রয়েছে 7টি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত এক্সামের জন্য। সামনে যারা রেলওয়ে বা এসএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এক্সাম দিতে যাচ্ছ, যেখানে 15 নম্বরের আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো এখান থেকে কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন চলে আসবে। 450-র কাছাকাছি নাম্বার কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতি মাসে, যেটা তোমরা যে কোনো মাসের জন্য নেওয়ার জন্য 20 টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে রয়েছে আমাদের রেলওয়ের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিছু, যেগুলো 3, 4, 5, 6 এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমরা এটা নিয়ে নিতে পারবো। এবং অন্যান্য এক্সামের জন্য আমাদের এটা রয়েছে। এর সাথে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু অবশ্যই দেখে যাবে, যার কিন্তু তোমাদের যে লিঙ্কটা রয়েছে সেটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফিন। এবং প্রথম যে অধিবেশনটা হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, এই কোশ্চেনটাই তোমাদের 9-10-এ চলে এসেছে। আর এখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে যে প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি গিয়েছিলেন, এই প্রশ্নটাও চলে এসেছে, যেটা হচ্ছে অ্যানি বেসান্ত। এবং প্রথম মহিলা ভারতীয় সভাপতি বলা হলে সেখানে কিন্তু সরোজিনী নাইডু আমাদের সঠিক অ্যান্সার হবে। এবং স্বাধীনতার প্রাক্কালে কে ছিলেন আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন কে, তিনি কিন্তু হয়ে যাবে কে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আসতে চলেছে আগামী দিনে। তো এখানে আমাদের প্রশ্ন রয়েছে, পাঠানদের মধ্যে একটি অহিংস আন্দোলন খুদাই খিদমতগার এটি কে শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান, তিনি কিন্তু এটি শুরু করেছিলেন। এখানে আমরা দেখে নেব খান আব্দুল গফ্ফর খান
যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত, সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। এই অহিংস আন্দোলনটি শুরু করেন তিনি এবং এই আন্দোলনের সদস্যরা লাল রঙের পোশাক পরতেন বলে এদেরকে রেড শার্টস আন্দোলন নামেও কিন্তু এটা পরিচিত ছিল। পরের প্রশ্ন, 1854 সালের উডের ডিসপ্যাচ প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? এই কোশ্চেনটাও তোমাদের 9-10 ক্লাসে কিন্তু অলরেডি চলে এসেছে। 1854 সালের যে উডের ডিসপ্যাচ অর্থাৎ চার্লস উডের যে ডিসপ্যাচ সেটা কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই শিক্ষা সংক্রান্ত যে নীতিগুলি তিনি এনেছিলেন সেটাই কিন্তু উডের ডিসপ্যাচ নামে পরিচিত। তো শিক্ষা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1854 সালের উডের ডিসপ্যাচ ছিল ভারতের একটি সুসংহত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রদান করেছিল এবং এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা নামে পরিচিত। কি ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? এই উডের ডিসপ্যাচকে। 1854 সালে চার্লস উডের যে শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা সেটাই হচ্ছে উডের ডিসপ্যাচ। পরের প্রশ্ন, 1194 সালে নিচের কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরি গাড়োয়াল রাজবংশে জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন? আমরা জানি এটা যে গাড়োয়াল রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরি 1194 খ্রিস্টাব্দে চান্দওয়াড়ার যুদ্ধে। কোন যুদ্ধে? চান্দওয়াড়ার যুদ্ধ, অপশন নাম্বার সি। এবং এখানে মোহাম্মদ ঘুরির সাথে কিন্তু পৃথ্বীরাজ চৌহানের টোটাল দুটো আমাদের এখানে যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে আমাদের কি তরাইনের ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, যেটা কিন্তু কত হয়েছিল 1191-তে, যেখানে কিন্তু কে জয়ী হয়েছিলেন? অবশ্যই এখানে কিন্তু পৃথ্বীরাজ তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। এবং 1192 সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ, সেকেন্ড ওয়ার অফ তরাইন, যেটা কিন্তু হয়েছিল পৃথ্বীরাজের সাথে এই আমাদের মোহাম্মদ ঘুরির সাথে, এবং এখানে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। এবং পরবর্তীকালে কিন্তু চান্দওয়াড়ার যুদ্ধ 1194 সালে হচ্ছে, যেখানে কিন্তু মোহাম্মদ ঘুরি এই জয়চন্দ্রকে পরাজিত করছেন। এবং তোমাদের বলে রাখি পরবর্তীকালে কিন্তু এই মোহাম্মদ ঘুরি তিনি কিন্তু তার একজন দাস বা তার সেনাপতি বলতে পারো বা দাস বলতে পারো, তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক, যাকে কিন্তু এই দিল্লি সুলতানে তাকে কিন্তু ছেড়ে যায় ভারতে। এবং তিনিই কিন্তু পরবর্তীতে এই মধ্য ভারতের আমরা পড়েছিলাম যে দিল্লি সুলতানিতে 1206 থেকে শুরু হচ্ছে দাস বংশ, যার প্রতিষ্ঠা করছেন কুতুবউদ্দিন আইবক। ইনিই কিন্তু এই দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি কিন্তু মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন। এই জন্য কিন্তু এই বংশটাকে দাস বংশ বলা হচ্ছে, তার কারণ কুতুবউদ্দিনের আবার পরবর্তী দাস ছিল, সেটা হচ্ছে ইলতুৎমিশ। তিনি কিন্তু পরবর্তীতে আবার সিংহাসনে বসছেন। এখানে যদি আমরা দেখে নিই এই প্রশ্ন সম্পর্কে, 1194 খ্রিস্টাব্দে চান্দওয়াড়ার যুদ্ধে মোহাম্মদ ঘুরি কনৌজের গাড়োয়াল শাসক জয়চন্দ্রকে পরাজিত করেন এবং এই যুদ্ধের ফলে মোহাম্মদ ঘুরি উত্তর ভারতের মুসলিম শাসনের বিস্তারের পথ আরও প্রশস্ত করেন। আর মধ্য ভারতের ইতিহাস থেকে তোমাদের বলে রাখি, দিল্লি সুলতান থেকে টোটাল কমপ্লিট কিন্তু তোমাদের দেওয়া রয়েছে অলরেডি ক্লাস, সেই ক্লাসটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে। ওর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে না আমাদের এই দিল্লি সুলতানি থেকে। আর তোমাদের এখান থেকে এটাও প্রশ্নটা দেখে রাখবে যে দিল্লি সুলতানিতে প্রথম মহিলা শাসক কে ছিলেন? সুলতানা রাজিয়া। এটা হয়তো তোমাদের হয়তো চলে এসেছে। এবং এটাও দেখে নেবে যে প্রথম সার্বভৌম নরপতি গিয়েছিলেন এই দিল্লি সুলতানিতে, যিনি কিন্তু ছিলেন কে? অবশ্যই ইলতুৎমিশ। আর এখানে আমি এই উত্তরটা আগের দিনে তোমাদের কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে এসেছিলো 9-10-এর যে ক্লাসে, সেখানে কিন্তু উত্তর কিন্তু ইলতুৎমিশই হবে। এটা আমি কোন কিসের ভিত্তিতে বলছি সেটা হচ্ছে কেন্দ্র সরকারের যে এসএসসি সিজিএল এর মতো এক্সাম হয়, সেখানে কিন্তু তোমাদের কেন্দ্র স্তরে কিন্তু এখানে এই উত্তরটাকে ইলতুৎমিশই কিন্তু ধরা হয়েছে তাদের অ্যান্সার কিতে, ঠিক আছে, অফিসিয়াল। পরের প্রশ্ন আছে, উত্তর ভারতের কোন শাসককে পরাজিত করার পর পুলকেশী দ্বিতীয় দক্ষিণাপথেশ্বর বা দক্ষিণের প্রভু উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। এখানে আমরা দেখে নেব যে চালুক্য রাজা তৃতীয় পুলকেশী 618 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে যুদ্ধে উত্তর ভারতের শক্তিশালী শাসক এখানে হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং এই বিজয়ের পর তিনি দক্ষিণাপথেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ইলোরার বিশাল কৈলাসনাথ মন্দির কোন রাষ্ট্রকূট রাজার রাজত্বকালে এটি নির্মিত হয়েছিল? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ প্রথম কৃষ্ণের সময়কালে ইলোরার যে কৈলাসনাথ টেম্পল, যেটা কিন্তু রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের আমলে এটি নির্মিত হয়েছিল। পরে আমরা এখানে দেখে নেব যে কৈলাসনাথ যে মন্দিরটি, যেটা কিন্তু মহারাষ্ট্রের ইলোরা গুহাতে অবস্থান করছে, এটি কিন্তু একক শিলা থেকে খোদাই করা একটি মন্দির, অর্থাৎ একটি মাত্র শিলা থেকেই খোদাই করে 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 একটি মন্দির তৈরি করা হয়েছে, যেটা মহারাষ্ট্রের এই কৈলাসনাথ মন্দির। এবং এটি কিন্তু রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের রাজত্বকালে কিন্তু এটি নির্মিত হয়েছিল এবং এটি ভারতের শিলা খোদাই স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পারো, মানে দেখতে যেতে পারো, যেটা হচ্ছে কৈলাসনাথ মন্দির, যেটা মহারাষ্ট্রের ইলোরা গুহাতে অবস্থান করছে, যেটা শুধুমাত্র একটা পাথর কেটেই কিন্তু খোদাই করে তার সুন্দর ভাস্কর্য কিন্তু এখানে দেখা যায়। পরের প্রশ্ন,
ব্রিটিশ ভারতের চামড়া শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নতির জন্য গুরু ঘাসিদাস নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সৎনামী আন্দোলন, অপশন নাম্বার বি। গুরু ঘাসিদাস ছিলেন একজন মহান সমাজ সংস্কারক, যিনি ভারতের ছত্তিশগড় রাজ্যে সৎনামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনটি মূলত চামড়া শ্রমিক এবং অন্যান্য নিম্নবর্ণের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য শুরু হয়েছিল। তিনি বর্ণ বৈষম্য এবং কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং এক ঈশ্বরের ওপর বিশ্বাসের কথা প্রচার করেছিলেন। এইখান থেকে তোমাদের একটা কোশ্চেন কোনো একটা এক্সাম এসেছে, হয়তো এসএলএসটি 9-10 এসেছে, হয়তো অন্য কোনো এক্সাম এসেছিল। এই সৎনামী আন্দোলন যেটা কিসের সাথে যুক্ত, যেটা কিন্তু এখানে মূলত চামড়া শ্রমিক, ঠিক আছে, নিম্নবর্ণের মানুষের জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা, এর সাথে কিন্তু জড়িত। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন এসেছিল। পরের প্রশ্ন, নিজের কোন ঘটনার পর অসহযোগ আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে চৌরি চৌরা ঘটনা, যেটা কিন্তু আমরা দেখেছিলাম 1922-এ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি থানাতে উত্তেজিত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেখানে 22 জন পুলিশকর্মী কিন্তু এখানে নিহত হয়েছিল। এই ঘটনার পরেই কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে দিয়েছিলেন। এখানে আমরা দেখে নেব যে চৌরি চৌরা ঘটনা সাল 1922-এ 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরাতে বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, যার ফলে বেশ কয়েকজন পুলিশ অর্থাৎ 22 জন পুলিশ কিন্তু এখানে হতাহত হয়ে যায়। এই হিংসাত্মক যে ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী তিনি অসহযোগ আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন, কারণ তিনি অহিংসার নীতিতে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। নিচের মধ্যে কে আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবরের নবরত্নের মধ্যে একজন যিনি ছিলেন তানসেন। তানসেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, যার আসল নাম ছিল রামধনু পান্ডে। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমাদের এসএলএসটি 9-10-এ চলে এসেছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু দ্য বেস্ট কিন্তু কন্টেন্ট দেওয়া হয় এই চ্যানেলের মাধ্যমে, সেটা রাজ্য সরকারি বা আমাদের কেন্দ্র সরকারি এসএসসি বা রেলওয়ে সমস্ত এক্সামের জন্য। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আগামী দিনে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, যার ফর্ম ফিল আপ 16ই সেপ্টেম্বর থেকে হয়তো হতে চলেছে অ্যাকর্ডিং টু আমাদের WBSSCর গাইডলাইন। তো তোমাদের বলে রাখি, এখান থেকে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে দ্য বেস্ট কন্টেন্ট, কোয়ালিটি অফ কন্টেন্ট কিন্তু তোমরা পেতে চলেছো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্নে আমরা এখানে দেখে নেব যে অতিরিক্ত তথ্য। তানসেন, যার আসল নাম রামধনু পান্ডে, তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং মুঘল সম্রাট আকবরের রাজসভার অন্যতম রত্ন। তিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে তার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। আকবরের রাজদরবারে কিন্তু অন্যান্য যে মানুষজন ছিলেন গুণী ব্যক্তি, তাদের মধ্যে ছিলেন বীরবল, টোডরমল, আবুল ফজল এবং ফৈজি। অবশ্যই এক্সামের জন্য প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, যার মধ্যে টোডরমল তিনি কিন্তু ছিলেন রাজস্ব মন্ত্রী, পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তানসেন ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং টোডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী। আবুল ফজল, তার গ্রন্থের নাম কি? আইনি আকবরী। পরীক্ষা এটাও আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আছে এখানে, নিচের কোন জায়গায় মহাত্মা গান্ধীর অন্য ভারতীয়দের সাথে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। এখানে আমাদের রয়েছে যে মহাত্মা গান্ধী 1894 সালে দক্ষিণ আফ্রিকার ন্যাটাল কংগ্রেস তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। এটি ছিল ভারতের প্রতি বৈষম্য, বর্ণ বৈষম্য এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটি রাজনৈতিক সংগঠন। এখানে গান্ধীজি তার রাজনৈতিক সক্রিয়তার সূচনা করেন এবং সত্যাগ্রহের দর্শন বিকশিত করেছিলেন। তো এখান থেকে আরেকটি প্রশ্ন কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হচ্ছে গান্ধীজি কত সালে আমাদের এই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, যে তারিখটিতে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে বা NRI ডে হিসাবে কিন্তু সেলিব্রেট করে থাকি। অবশ্যই তোমরা বলবে 1915 সালে গান্ধীজি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরত এসেছিলেন এবং যে তারিখটাতে এসেছিলেন সেই তারিখটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। এই দিনে কিন্তু আমরা প্রবাসী ভারতীয় দিবস বা NRI ডে হিসাবে আমরা পালন করে থাকি। পরের প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের যে সম্মেলনে মহাত্মা গান্ধী নিচের কোন দলের প্রতিনিধিত্ব করেছিলেন? তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেটা কত সালে হয়েছিল? সাল 1931-এ। টোটাল 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল, 3টেই লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি হয়েছিল সাল 1930, দ্বিতীয়টি 1931, তৃতীয়টি হয়েছিল 1932। 1931 সালে গান্ধীর সাথে আরউইনের গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল। 1932-এ পুনা চুক্তি সংগঠিত হয়েছিল BR আম্বেদকর এবং এখানে কাদের সাথে? আমাদের তো এখানে কিন্তু আমাদের গান্ধীজি, হ্যাঁ, তো গান্ধীজির সাথেই কিন্তু এখানে হয়েছিল টোটাল দুটো, 1931 এবং 1932। দুটোই দেখে রাখবে। পুনা চুক্তি 1932 গান্ধীর সাথে, এখানে BR আম্বেদকর, এবং 1931-এ হচ্ছে আমাদের 1931 হচ্ছে আমাদের কি যেটা বললাম তোমাদের পুনা। তো
তো 1931 গান্ধী এবং আরওইনের মধ্যে গান্ধী আরওইন চুক্তি এবং পুনা চুক্তি। 1932 গান্ধীর সাথে বি.আর. আম্বেদকর। এবং পরের প্রশ্ন আছে, আচ্ছা এখানে আমরা দেখে নেবো এটা দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা গান্ধীর সাথে কোন দলে যে সব প্রতিনিধিত্ব করেছিলেন, সঠিক অ্যান্সার জাতীয় কংগ্রেসের। ঠিক আছে, আর জাতীয় কংগ্রেস সম্পর্কে ডিটেল ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, দেখে নেবে। পরে আমরা দেখে নেবো যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল সাল 1931 সালে অনুষ্ঠিত হয়েছিল, এবং এখানে গান্ধীজি ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি ছিলেন, যেখানে তিনি যোগদান করেছিলেন। এই সম্মেলনটি ভারতের সংবিধানের সংস্কারের নিয়ে আলোচনা করার জন্য ডাক দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য কিন্তু এখানে হয়েছিল, যার ফলে কিন্তু এটি সফল হয়নি। পরের প্রশ্ন, 1893 সালের শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদের সঙ্গে প্রধানত কে এখানে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা শিকাগো ধর্ম সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের এখানে স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ যেটা 12ই জানুয়ারি, এই জন্য আমরা ন্যাশনাল ইউথ ডে পালন করে থাকি 12ই জানুয়ারি। পরের প্রশ্ন আমরা এখানে দেখে নেব, 1893 সালের আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন। এই ভাষণে তিনি হিন্দু ধর্মের মূল নীতিগুলি তুলে ধরেছিলেন, আমেরিকার ভাই বোনেরা বলে সম্বোধন তিনি করেছিলেন, এবং বিশ্বকে তিনি মুগ্ধ করে তুলেছিলেন। এই ভাষণটি ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিল। স্বামী বিবেকানন্দের অন্যান্য বইও রয়েছে, বর্তমান ভারত, পরিব্রাজক, এগুলো রয়েছে। ঠিক আছে, দেখে নেবে। পরের প্রশ্ন, আর্যরা সেই জমিতে বাস করত যাকে সপ্ত সিন্ধু বা 7টি নদীর ভূমি বলা হতো। তো এখানে বলা হয়েছে এর নিচের এর কোনটি এর অংশ ছিল না? অপশান রয়েছে রাভি, সিন্ধু, ঝিলাম, শিপ্রা। অবশ্যই রাভি ছিল, সিন্ধু ছিল, ঝিলাম ছিল, বাট শিপ্রা কিন্তু এখানে ছিল না। অপশান নাম্বার ডি। সপ্ত সিন্ধু অঞ্চলটি সিন্ধু এবং তার 5টি উপনদী, যেটা রয়েছে ঝিলাম, চেলাব, রাভি, বিয়াস, যেটা বিতস্তা এবং শতদ্রু। এবং এখানে সিন্ধুর এগুলি সবই কিন্তু উপনদী ছিল, বাম তীরের উপনদী এগুলো। ঠিক আছে, জিওগ্রাফি দেখলে তোমরা বুঝতে পারবে। এছাড়া সাইক সিগার যেগুলো হচ্ছে সিন্ধুর ডান তীরের। আর সরস্বতী নদী দ্বারা বেষ্টিত ছিল, এবং শিপ্রা নদী মধ্য ভারতে এটি প্রবাহিত হয়। এটি এই অঞ্চলের অংশ ছিল না। এবং সিন্ধু যে অঞ্চলটি, যেটা কিন্তু আর্যদের প্রাথমিক বাসস্থল ছিল, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন। ঠিক আছে, সপ্ত সিন্ধু এখানে কিন্তু আর্যদের বাসস্থল ছিল। পরের প্রশ্ন, নিচের কোন ঘটনার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেখানে কিন্তু উত্তেজিত জনতা এই পাঞ্জাবের অমৃতসর শহরে, তোমাদের এখানে দেখিয়ে দিই, 1919-এর 13 এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ নামক উদ্যানে, যেখানে কিন্তু জেনারেল ডায়ার ছিলেন, তার নির্দেশেই কিন্তু নিরস্ত্র জনতার উপর গুলি চালানো হয়েছিল, যার ফলে নৃশংস ঘটনার জন্য এখানে প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, এবং তিনি এই কাজকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসাবে বর্ণনা করেছিলেন। তোমাদের আরেকটা বলে রাখি, এটাও পরীক্ষায় আসে, এখানে কিন্তু এই ঘটনার প্রতিবাদেই কিন্তু গান্ধীজি কাইজারি হিন্দ উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। দুটোই পরীক্ষায় আসে, গান্ধীজি কিন্তু কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন, এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নাইটহুড উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। দুটোই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, দুটোই জালিয়ানওয়ালাবাগ নামক এই যে ঘটনা, তারই কিন্তু তোমাদের এই যে হত্যাকাণ্ড হয়েছিল, এটারই কিন্তু প্রতিবাদে তারা কিন্তু তাদের এই সমস্ত যে উপাধিগুলি ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন আছে, আকবরের রাজত্বকালে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো একটু আগেই আমরা দেখে নিয়েছি, টোডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী, তানসেন ছিলেন সঙ্গীতজ্ঞ। এছাড়া পরের প্রশ্ন আছে, আচ্ছা আকবরের সময়কালে ছিলেন কে? টোডরমল। মুঘল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন, তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি নতুন পদ্ধতি আলোচনা করেছিলেন, এবং যেটা চাবদি বা টোডরমল বন্দোবস্ত নামও কিন্তু এটা পরিচিত, যেহেতু টোডরমল এটা চালু করছেন। এই পদ্ধতিতে মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি কিন্তু অনেক শক্তিশালী হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোন শহরে মহাত্মা গান্ধী ব্রিটিশ বাগান মালিকদের চাপানো নীল চাষের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? যেটা কিন্তু চম্পারণে। এখানে দেখে নেব কত সালে? 1917-তে এটা। ঠিক আছে, আচ্ছা 1917 সালে মহাত্মা গান্ধী চম্পারণে প্রথম তার সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। ব্রিটিশ বাগান মালিকরা সেখানকার কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করেছিলেন, এবং তাদের কাছ থেকে উচ্চ কর কিন্তু আদায় করেছিলেন। গান্ধীজি এই আন্দোলনের মাধ্যমে কৃষকদের দাবি মেনে নিতে ব্রিটিশদের বাধ্য করেন। এখানে কিন্তু অবশ্যই যা ছিল প্রথম বড় রাজনৈতিক সাফল্য, এটা কিন্তু সফলও হয়েছিল, অবশ্যই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আমাদের আছে, 1828 সালে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়।
আচ্ছা, এই যে রাজা রামমোহন রায় রয়েছে, রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধিটা কে দিয়েছিলেন তোমরা বলবে যারা পারবে। এখানে কিন্তু মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, ঠিক আছে? আচ্ছা, এখানে রয়েছে রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। তিনি ১৮২৮ সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ১ মিনিট এটা তোমরা দেখে নেবে। এখানে ১৮২৮-এ ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়েছিল, সমাজ নয়। কারণ এটাই কিন্তু দু বছর পরে অর্থাৎ ১৮৩০-এতে এটা কিন্তু ব্রাহ্ম সমাজে কিন্তু রূপান্তরিত হয়েছিল। ১৮২৮-এ কিন্তু এটা হবে ব্রাহ্ম সভা। ঠিক আছে? এটা প্রতিষ্ঠা করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার এবং একেশ্বরবাদ প্রচার করা। এই প্রতিষ্ঠানটি কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে মুঘল সম্রাট বাবরের উত্তরসূরি ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুঘল সম্রাট বাবরের উত্তরসূরি কে ছিলেন? হুমায়ুন। হুমায়ুন ছিলেন তারই পুত্র, অর্থাৎ হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট বাবরের কিন্তু পুত্র এবং তারই উত্তরসূরি। ১৫৩০ সালে বাবরের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেছিলেন, কিন্তু শেরশাহ সূরির কাছে তিনি পরাজিত হন এবং কিছু সময়ের জন্য তিনি ভারতে মুঘল শাসন ব্যাহত হয়েছিল, অর্থাৎ তিনি কিন্তু পরবর্তীতে সরে যান এবং পরবর্তীকালে তিনি আবার ফেরত এসেছিলেন। পরের প্রশ্ন আছে, নিচের মধ্যে কে মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? তো কে কার রাজসভায় এসেছিল পরীক্ষায় গুরুত্বপূর্ণ রয়েছে, এখানে কিন্তু দেখে নেবে। মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠিয়েছিলেন কে? সেলুকাস নিকেটর। এখানে আমরা দেখে নেব যে মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত, যিনি সেলুকাস প্রথম নিকেটর দ্বারা পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি কিন্তু প্রেরিত হয়েছিলেন। তিনি ভারতে থাকার সময় তার যে অভিজ্ঞতা ছিল যেটা হচ্ছে ইন্ডিকা, এটা দেখে রাখবে। ভারত যখন তিনি ছিলেন সেখানে তিনি কিন্তু একটা বই রচনা করেছিলেন যেটা হচ্ছে ইন্ডিকা, মেগাস্থিনিসের লেখা। ঠিক আছে? এই গ্রন্থ রচনা করেছিলেন যেখানে কিন্তু মৌর্য সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য কিন্তু দেয়া রয়েছে। পরের প্রশ্ন, ১৮৭৫ সালে মুম্বাইতে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ১৮৭৫-এ স্বামী দয়ানন্দ সরস্বতী। আর এটা কিন্তু এখনকার মুম্বাই, তখনকার বোম্বাই। ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে, আচ্ছা এখানে দেখে নেবে। স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল হিন্দু সংস্কার আন্দোলন, যার মূল মন্ত্র ছিল বেদে ফিরে যাও, বেদ কি ওর লট চলো। এই যে স্লোগানটা, এটা কে দিয়েছিল অবশ্যই দেখে নেবে। কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। অবশ্যই গো ব্যাক টু বেদাস। দুটোই পরীক্ষায় আছে, মানে একটাই পরীক্ষায় আছে, তোমাদের বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসা করা হয়। তিনি মূর্তি পূজার কুসংস্কার এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রচার করেছিলেন। আর অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করে রাখবে, কারণ এই সবই কিন্তু আমাদের পিডিএফে দেওয়া রয়েছে। এই ক্লাসটা দেখবে, পিডিএফটা রাখবে এবং সিলেকশন নিয়ে যাবে। পরের প্রশ্ন, নিচের কোন গভর্নর জেনারেল দ্বারা সত্য বিলোপ নীতি তৈরি করা হয়েছিল? তো আমরা সকলেই জানি যে লর্ড ডালহৌসি, তিনি কিন্তু সত্য বিলোপ নীতি এটা কিন্তু প্রচলন করেছিলেন ১৮৪৮-এ, যার মাধ্যমে সাতারা, সম্বলপুর, উদয়পুর এই সমস্ত রাজ্যগুলি তিনি কিন্তু অধিগ্রহণ করেছিলেন। সবার প্রথমে সাতারা। এবং এই যে লর্ড ডালহৌসি, তিনি কিন্তু ভারতে কিসের জনক ছিলেন? ভারতের রেলপথের জনক ছিলেন। ঠিক আছে? অলরেডি এক্সামে চলেও এসেছে। পরের আমরা এখানে দেখে নেব যে লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল থাকাকালীন তিনি সত্য বিলোপ নীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস, তৈরি করেছিলেন। এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজ্যের বৈধ কোনো যে পুরুষ বা পুত্র সন্তান যদি না থাকে, তাহলে সেই রাজ্যটা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসবে। কোনো রকম দত্তক পুত্র কিন্তু এখানে নেওয়া যাবে না। এই নীতির মাধ্যমে কিন্তু সাতারা, নাগপুর, ঝাঁসির মতো গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলি ছিল সেগুলো কিন্তু ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, বক্সারের যুদ্ধ নিচে কোন সালে হয়েছিল? অবশ্যই ১৭৬৪-তে। এখানে আমরা দেখে নেব যে বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী। কার? মীর কাসিম, সুজাউদ্দৌলা, দ্বিতীয় শাহ আলমের যে সম্মিলিত বাহিনী এবং ইংরেজ কোম্পানির মাধ্যমে এদের মধ্যে ১৭৬৪ সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। এবং এই যুদ্ধে কিন্তু ব্রিটিশরাই জয়ী হয়, যার ফলে বাংলায় তাদের আধিপত্য আরও শক্তিশালী হয়ে যায় এবং ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি নতুন অধ্যায় সূচনা হয়। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? আমরা দেখে নিয়েছি সাল ১৯৩১-এ গান্ধী এবং আরউইনের মধ্যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক চলাকালীন এই গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়। এখানে আমরা দেখব যে গান্ধী আরউইন চুক্তি ১৯৩১-এর ৫ই মার্চ মহাত্মা গান্ধী এবং ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়েছিলেন। পরের প্রশ্ন, নিচের কোন স্থানটি ১৯১৭ সালে গান্ধীজি সত্যাগ্রহের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ১৯১৭ চম্পারণ সত্যাগ্রহ।
এখানে পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য, 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সফল সত্যাগ্রহ। সফল সত্যাগ্রহ পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় 1917 চম্পারণ সত্যাগ্রহ বিহারে। এই আন্দোলন ব্রিটিশদের নীলকর দ্বারা কৃষকদের ওপর চাপানো যে নিপীড়নমূলক নীল চাষ প্রথার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। এটি গান্ধীজির রাজনৈতিক কর্মজীবনের মূল গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। পরের প্রশ্ন, 1539 সালের যে চৌসার যুদ্ধ হুমায়ুন এবং কার সাথে হয়েছিল, যেটা হয়েছিল শের শাহ সুরির সাথে হুমায়ুনের মধ্যে হয়েছিল 1539-এ। চৌসার যুদ্ধ হয়েছে 1539-এ, যেটা হুমায়ুন এবং আফগান শের শাহ সুরির মধ্যে। এই যুদ্ধে কিন্তু শের শাহ সুরি জয়লাভ করেছিল। এর ফলে ভারতের মুঘল সাম্রাজ্য সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু এর পরের বছর অর্থাৎ 1540-এ বিল্বগ্রাম এর যুদ্ধে শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন আছে, 1791 সালে হিন্দু কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে বারাণসী। এখানে দেখব যে 1791 সালে ব্রিটিশ রেসিডেন্ট জোনাথন ডানকান বারাণসীতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সরকারি সংস্কৃত কলেজ নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল হিন্দু আইন, সাহিত্য এবং দর্শন অধ্যয়নকে উৎসাহিত করা। এটি ছিল ভারতের শিক্ষার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরের প্রশ্ন আছে, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। তিনি কিন্তু দেশবন্ধু নামে পরিচিত। কে কি নামে পরিচিত অলরেডি তোমাদের ডিটেল আমাদের পিডিএফে কিন্তু দেওয়া রয়েছে, আর সেখান থেকেই পরীক্ষায় আসবে। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বিশিষ্ট বাঙালি আইনজীবী, রাজনৈতিক নেতা এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং দেশবন্ধু বা জাতির বন্ধু নামেও তিনি কিন্তু পরিচিত। তিনি অসহযোগ আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সুভাষচন্দ্র বসুকে তার রাজনৈতিক ক্ষেত্রে পথ দেখান। পরীক্ষায় আসে যে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? অবশ্যই গোপালকৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন আছে, 1922 সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত প্রদেশের নিচের কোন ঘটনাটি ঘটেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে চৌরি চৌরা 1922-এ হয়েছিল। এই সম্পর্কিত তথ্য আমরা দেখেই নিয়েছি, এটা দেখার দরকার নেই। পরের প্রশ্ন, চান্দেরি মেদিনী রায়, মেওয়াতের হাসান খান এবং মাহমুদ লোদি নিচে কোন মোগল শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? যুদ্ধ করার জন্য নিজেদের সেনাবাহিনী নিয়ে রানা সাঙ্গার সঙ্গে যোগ দিয়েছিলেন। এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবর। সঠিক অ্যান্সার হয়ে যাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এখানে আমরা দেখব যে 1527 সালে খানোয়ার যুদ্ধ মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে রাজপুত শাসক রানা সাঙ্গার নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছিল। এই জোটে চান্দেরি মেদিনী রায়, মেওয়াতের হাসান খান এবং মাহমুদ লোদির মতো অনেক ভারতীয় শাসক অংশ নিয়েছিলেন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে দিল্লি সালতানাতের বা সুলতানের শেষ সুলতান কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে লোদি বংশের ইব্রাহিম লোদি। আর এখানে লোদি বংশ থেকে একটা প্রশ্ন আমাদের এসেছিল, যেটা কিন্তু হচ্ছে কার? আগ্রা শহরে প্রতিষ্ঠা করেছিলেন 1504-এ কে? সিকান্দার লোদি। অপশান বি। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আবার আসতে পারে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখবে ইব্রাহিম লোদি ছিলেন লোদি রাজবংশের শেষ শাসক এবং দিল্লি সুলতানের শেষ শাসক। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে এখানে বাবরের কাছে তিনি কিন্তু নিহত হয়েছিলেন। তার কারণ এখানে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ। এটাও কিন্তু তোমাদের চলে এসেছে। প্রতিটা কোশ্চেন কিন্তু ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন শাসনের সময়কালে চতুর্থ বৌদ্ধ সংগীতি বৌদ্ধ ধর্ম দুটি হিনজান এবং মহাযানে বিভক্ত হয়ে গেছিল? অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সংগীতিতে কোনটাতে যেখানে হিনজান মহাযানে বিভক্ত হয়ে গিয়েছিল, সেটা কিন্তু অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কুষাণরা। কুষাণ শাসনকালের সময়কালে। ঠিক আছে, কুষাণ শাসনকালের সময়কালে। আর চতুর্থ বৌদ্ধ সংগীতি এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, কাশ্মীর বা জলন্ধরে। কত সালে? 78 খ্রিস্টাব্দে। আচ্ছা আমরা দেখে নেবো এখানে চতুর্থ বৌদ্ধ সংগীতি যেটা কাশ্মীর বা জলন্ধরে হয়েছিল কার সময়? এটা কনিষ্কের রাজত্বকালে হয়েছিল কুষাণ বংশের। আর এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কুষাণ বংশ। আর এই সংগীতিতে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়, যেটা হিনজান এবং মহাযান। পরের প্রশ্ন, দিল্লির নিচের কোন সুলতান টঙ্কা এবং জিতল এই দুটি মুদ্রা চালু করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। সম্রাট ইলতুৎমিশ, যিনি কিন্তু কৃতদাস ছিলেন কার? অবশ্যই কুতুবউদ্দিন আইবকের। আর তিনি কিন্তু এই দিল্লি সুলতানির প্রথম সার্বভৌম শাসক তো ছিলেনই, এবং তিনি টঙ্কা এবং জিতল নামে দুটি মুদ্রা কিন্তু প্রচলন করেছিলেন। আর এই যে মুদ্রা, দিল্লি সুলতানের মুদ্রা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। পরের প্রশ্ন আছে, নিচের কোন আর মৌর্য রাজার সময় সাথে প্রিয়দর্শী নামটি সম্পর্কিত? অর্থাৎ কোন মৌর্য রাজার সাথে প্রিয়দর্শী উপাধিটি নামটি সম্পর্কিত? অশোকের সাথে, সম্রাট অশোক। সম্রাট অশোক সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে।
যেমন সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের একজন মহান শাসক ছিলেন। তিনি তার যে শিলালিপিতে তিনি নিজেকে দেবানাম প্রিয় প্রিয়দর্শী বা দেবতাদের প্রিয় হিসাবে বর্ণনা করেছিলেন, প্রিয় দর্শন বলে অভিহিত করেছিলেন। এই নামগুলি কিন্তু তার জনহিত কল্যাণকর এর প্রতিফলন। এছাড়া অশোকের সময় তার গুরুত্বপূর্ণ যেটা দেখে রাখবে, তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, পরীক্ষায় আসে। তিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কোন যুদ্ধের পর? যেটা কিন্তু অবশ্যই কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দের পর। এখানে পরের প্রশ্ন রয়েছে, গিয়াসউদ্দিন বলবন দেওয়ানি আর্চ নামে একটি কোন বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন? যেটা কিন্তু ডিফেন্স অর্থাৎ সামরিক বিভাগ। এখানে আমরা দেখব যে সুলতান গিয়াসউদ্দিন বলবন তার শাসনকালে সামরিক শক্তি বাড়ানোর জন্য দেওয়ানি আর্চ, যেটা কিন্তু ছিল একটা সামরিক বিভাগ, এবং এটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটি সাম্রাজ্যের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য এবং বিভিন্ন বিদ্রোহকে দমন করার জন্য এটি তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীটি চোল রাজবংশের প্রতীক ছিল? অবশ্যই পরীক্ষায় আছে, যেটা কিন্তু বাঘ। বাঘ ছিল চোল রাজবংশের রাজকীয় প্রতীক। চোল সাম্রাজ্যের দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল। তাদের নৌশক্তি এবং স্থাপত্যের জন্য তারা কিন্তু পরিচিত ছিল। পরে প্রশ্ন আছে যে ভীমরাও আম্বেদকর দ্বারা মন্দির প্রবেশ আন্দোলন কোন বছর শুরু হয়েছিল? সাল 1987। এটা কোথায়? মহারাষ্ট্রে। আচ্ছা, এখানে দেখবে যে ডক্টর বি.আর. আম্বেদকর 1927 সালের মহারাষ্ট্রের যেটা রয়েছে মহাদেব মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল অস্পৃশ্যদের জন্য মন্দিরে প্রবেশ অধিকারের দাবি জানানো, যা তাদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তো এই পর্যন্ত তোমাদের ক্লাসটা ছিল। সকলে কিন্তু অবশ্যই বলবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের ভালো লাগে। এবং তোমাদের কিন্তু WBPSC ক্লার্কশিপ এবং পিএসসি বা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট সমস্ত এক্সামের জন্য বা WBP কেপি কনস্টেবল এসআই সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে দ্য বেস্ট কন্টেন্ট, কোয়ালিটি অফ কন্টেন্ট কিন্তু তোমরা আগামী দিনে পেতে চলেছো। তোমাদের এক্সামের জন্য একদম মোস্ট এফিশিয়েন্ট তোমাদের যে পদ্ধতি হয় না, যে আমরা অল্প কিছু টাইমের মধ্যে দ্য বেস্ট কিছু কোশ্চেন করে যাবো, যার মাধ্যমে কিন্তু আমাদের সিলেকশনের পথে আমরা অনেকটা এগিয়ে যাব। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু তোমরা পেতে চলেছো। সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, পারলে একটা করে হাইপও করে দিও। একটা নতুন ইউটিউবের থেকে একটা নতুন যে সিস্টেমস আছে হাইপ একটা করে দিও। টেলিগ্রাম চ্যানেলে এগুলো করো বা না করো, অবশ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টেলিগ্রাম চ্যানেল, কারণ সেখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করা হয়। এখানে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবে এই লিঙ্কটা। ঠিক আছে, দুটোই তোমরা যুক্ত হয়ে যাবে। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন হলে। বিশেষ করে হিস্ট্রি, ইতিহাস কিন্তু কম্প্যাক্ট ওয়েতে দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে। অবশ্যই যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য এটা বেস্ট কন্টেন্ট হতে চলেছে। সেটা SLST হোক, WBP হোক, কেপি কনস্টেবল হোক, SSC আমাদের কেন্দ্রের বা রেলওয়ের এক্সাম হোক, যে কোনো এক্সামের জন্য বেস্ট। এছাড়া রয়েছে অন্যান্য পিডিএফ, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য। ঠিক আছে, এছাড়া এনটিপিসি বা অন্যান্য আপকামিং আমাদের রেলওয়ে বোর্ডের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু পিডিএফ এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যে কোনো পিডিএফের জন্য অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলও দেওয়া থাকবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ। আর তোমাদের বলে রাখি, যারা SLST রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করা হবে, সেখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের একদম ডাইরেক্ট পরীক্ষা কিন্তু চলে আসবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। ধন্যবাদ। পরবর্তী ক্লাস নিয়ে আসছি।